যেমন আমি দিয়েছি গাছে এই শব্দটা, তাহলে গাছ প্রথমে গাছটাকে বৃক্ষ লিখলাম, গাছকে কি বলে? বৃক্ষ। এবার যেটা আমরা পড়লাম সেটাকেই আমি এবার একসাথে করছি। আমরা পড়েছিলাম যে সংস্কৃত রূপটা, তারপর কারান্ত, লিঙ্গ, বচন, বিভক্তি, এই কটা পড়লাম। তাহলে এবার একসঙ্গে সেটা করার চেষ্টা করছি। যেমন বৃক্ষ, গাছে, গাছকে প্রথমে কি বলে সেটা দেখব, বৃক্ষ বলে। এবার বৃক্ষ কতটা? অকারান্ত, পুংলিঙ্গ, একবচন। আর এখানে আছে এ বিভক্তি, তাহলে অকারান্ত পুংলিঙ্গ, এটা বৃক্ষ কথাটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ। এবার যখনই এই কারান্ত আর লিঙ্গ পেয়ে যাব, তখনই আমরা কিন্তু কি শব্দরূপের মতো হবে সেটা পেয়ে যাব। আমাদের কিছু শব্দরূপ সংস্কৃত বই দেওয়া আছে, কিছু না অনেকই দেওয়া আছে, কিন্তু তবুও যত কথা আমরা বলি, যত শব্দ আমরা ব্যবহার করি, সেটা শব্দ দেওয়া সম্ভব নয়। সেজন্য কিছু শব্দরূপ দিয়ে তার নিচে লেখা থাকে যে এই শব্দগুলো, বাকি শব্দগুলো এর মতো হবে। যেমন নর শব্দ, এটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাহলে সমস্ত অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর শব্দের মতো করেই হবে। যেমন এই যে বললাম, এটা হচ্ছে এটাও অকারান্ত পুংলিঙ্গ, তার মানে নর শব্দের মতো করে হবে। তাহলে বৃক্ষ শব্দটা নর শব্দের মতো করে হবে। তাহলে পেয়ে গেলাম আমরা যে কোন শব্দরূপের মতো করে হবে। এরপর বাকি আছে বিভক্তি আর বচন। বৃক্ষে, গাছে ছিল, তার মানে বৃক্ষে এ বিভক্তি আছে এখানে, এই বৃক্ষ কথাটার সঙ্গে এ বিভক্তি যোগ হয়ে যাবে। তাহলে বৃক্ষে মানে নর শব্দের সপ্তমীর একবচন। এই যে বৃক্ষে এ বিভক্তি আমরা পেয়েছিলাম সপ্তমীতে, এ বিভক্তি আছে সপ্তমীতে, আর যেহেতু কিছু বলা নেই তাহলে একবচন হবে। তাহলে বৃক্ষ কথাটা কি হলো? নর শব্দের সপ্তমী বিভক্তির একবচনে হয় নরে, তার মতো করে হলো বৃক্ষে। এরপর দিয়েছে হাত দুটি থেকে। এবার হাতকে কি বলে? বাংলাতেও যেটা আমরা ভালোভাবে বলি, শুদ্ধ ভাষায় বলি, হস্ত। তাহলে প্রথমে হাতকে হস্ত বললাম। এবার হস্তটা কি কারান্ত কি লিঙ্গ দেখব। হস্তটাও অকারান্ত, কথাটা হস্ত, ত আছে, ত যুক্ত অ করে ত হয়, তাহলে অকারান্ত। অকারান্ত আর ক্লীবলিঙ্গ, অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ হয় ফল। তাহলে সমস্ত অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ ফল শব্দের মতো করে হবে। যখনই আমরা কারান্ত আর লিঙ্গ পেয়ে যাব, তখনই শব্দরূপ পেয়ে যাব। যেমন অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ হচ্ছে ফল। আর বলেছি হাত দুটি থেকে, তাহলে এখানে বচন দুটি, দ্বিবচন আছে, আর থেকে হচ্ছে বিভক্তি, তাহলে এটা ফল শব্দের মতো পেলাম। আর আছে থেকে, থেকে মানে পঞ্চমী, থেকে মানে পঞ্চমী, তাহলে এটা ফল শব্দের পঞ্চমী বিভক্তি হবে। আর দ্বিবচন দুটি বলেছি বলে দ্বিবচন, তাহলে ফল শব্দের পঞ্চমী বিভক্তি দ্বিবচনে আছে ফলাভ্যাম, তার মতো করে হবে হস্তাভ্যাম। তাহলে হাত দুটি থেকে এটা সংস্কৃত করলে হয় হস্তাভ্যাম। এরকমই মেয়েগুলিকে, মেয়ে এটাকে বলে কি? বালিকা। মেয়েকে কি বলে সংস্কৃতে? বালিকা। এবারে এটা কি কারান্ত কি শব্দটা দেখব, কি কারান্ত আর কি লিঙ্গ। বালিকা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হলো লতা। প্রত্যেকটা শব্দরূপের উপরে লেখা থাকে সেটা কি কারান্ত আর কি লিঙ্গ, প্রত্যেকটা শব্দরূপে লেখা থাকে। যেমন এই যে ফল লেখা আছে অকারান্ত, এই যে অকারান্ত আর ক্লীবলিঙ্গ শব্দ লেখা আছে, সেরকম প্রত্যেকটা শব্দরূপে এরকম লেখা থাকে এটা কি কারান্ত কি লিঙ্গ শব্দ। এই যে লতা লেখা আছে স্ত্রীলিঙ্গ শব্দ, এই যে আকারান্ত শব্দ। মুনি হস্যইকারান্ত পুংলিঙ্গ শব্দ। এভাবে শব্দরূপের মাথায় কিন্তু লেখা থাকে। তো আমরা মেয়ে এই কথাটা নিয়ে করছিলাম, মেয়েগুলিকে। মেয়ে হলো বালিকা, বালিকা হলো আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এবার কারান্ত আর লিঙ্গ পেয়ে গেলেই আমরা কোন শব্দরূপের মতো হবে পেয়ে গেলাম, যেমন লতা শব্দ। এরপর দেখব মেয়েগুলিকে মানে গুলি বলেছে মানে অনেকজন, বহু বচন, আর বিভক্তি আছে কে, তাহলে এটা লতা শব্দের মতো হলো। কে বিভক্তি আছে, কে বিভক্তি আমরা দুই জায়গায় পাই, দ্বিতীয়া আর চতুর্থী। তফাৎটা আমি বলে দিচ্ছি, আগে এটা বলে নিই। তাহলে আমরা এখানে দ্বিতীয়ায় ধরছি, যে কোনো একটা ধরলেই কোনো অসুবিধা নেই। এখানে দ্বিতীয়ায় ধরলাম, তাহলে লতা শব্দের দ্বিতীয় বিভক্তি হলো, আর বহু বচন আছে, গুলি আছে। তাহলে লতা শব্দের দ্বিতীয় বিভক্তির বহু বচনে আছে লতা। এই যে দ্বিতীয় বিভক্তির লাইন এটা, তার বহু বচনে আছে লতা, সেরকম করে হলো বালিকা। এরপর এখানে আরেকটা বলে দিই, দ্বিতীয় আর চতুর্থীতে দু জায়গাতেই কে আর রে আছে। রে মানে ওরে এরমভাবে আমরা ডাকি তো,
সেটা সেটা না, এখানে ডাকার অর্থে আসলে নয়। কবিতার ক্ষেত্রে অনেক সময় আমরা কের জায়গায় রে বলে থাকি, সেই অর্থে এখানে হচ্ছে। ওরে হলে সেটা আবার সম্বোধন হয়ে যাচ্ছে, ও হে ওরে, সেটা আলাদা জিনিস। যাই হোক, আমি ভুল করে এটা বলে ফেললাম। ওই এটা এটা আলাদা জিনিস। আচ্ছা, কেটাই মূলত থাকে, রেটা সচরাচর ব্যবহার হয় না, কেটা ধরেই করবে। তো এখানে দ্বিতীয় আর চতুর্থীতে তফাৎটা কি? দ্বিতীয় মানে ক্রিয়াকে কাকে বা কি প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হয় দ্বিতীয়া, অর্থাৎ কর্মকারক। ক্রিয়াকে কে বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। যে আমি বই পড়ছি, তাহলে আমি কি পড়ছি, তাহলে পড়ছি এটা ক্রিয়া। ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে তার উত্তর পাওয়া যাচ্ছে বই পড়ছি, তাহলে বই এখানে আছে, তাহলে বইটা হলো দ্বিতীয়া, মানে বইটি কে পড়ছে আসল কথা। আবার চতুর্থী মানে চতুর্থীতেও কে, কিন্তু এই চতুর্থীতে কে মানে এটা হচ্ছে যে সম্প্রদান অর্থে, মানে কোনো কিছু দান করা অর্থে, কিন্তু সত্য ত্যাগ করে, অর্থাৎ একেবারের জন্য দিয়ে দিচ্ছে, সেটা আর ফেরত পাবো না সেই ভেবে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে চতুর্থী। যেমন এই দুটোর তফাৎ আরও ভালোভাবে বুঝতে পারবে যে যদি বলি ভিখারিকে ভিক্ষা দাও, তাহলে ভিখারি কে, এই যে কে বললাম, এই কেটা হচ্ছে চতুর্থীর কে, কারণ ভিখারিকে ভিক্ষা দিলে সেটা আর ফেরত নেব না, সেটা একেবারের জন্যই দেওয়া হয়ে গেল, সেটা হচ্ছে চতুর্থীর কে। আর যদি বলি ধোপাকে কাপড় দাও, মানে ধোপাকে কাপড় দিলে সেই কাপড়টা কাচতে দেওয়া হচ্ছে, ধোপা মানে যে কাপড় কাচে, তাহলে সেই কাপড়টা কিন্তু আমরা ফেরত নেব। তাহলে সেই ধোপা কে, ওখানেও কে, ভিখারি কে, এখানেও বাড়তি কথা কে আছে। তাহলে ধোপাকে সেই কেটা যেহেতু আমরা জিনিসটা ফেরত নিয়ে নিচ্ছি, তাহলে সেই কেটা হচ্ছে দ্বিতীয়া। আর আর সেটাও দেখো প্রশ্ন করে কাকে প্রশ্ন করলে কিন্তু ধোপাকে উত্তর আসছে। আর চতুর্থীতে কে ভিখারিকে সেটা আমরা ফেরত নিচ্ছি না, তাহলে তফাৎ হচ্ছে এই দুটো। তো আপাতত তোমাদের যেহেতু সব আমি শব্দের অনুবাদ করাচ্ছি, তাই এটা নিয়ে আপাতত কোনটা হবে সেটা ভাবার দরকার নেই, যে কোনো একটা লিখলেই হবে। এটা বাক্য যখন করব তখন কাজে লাগবে। শব্দের করার ক্ষেত্রে দ্বিতীয় বা চতুর্থে যেটাই করো কোনোটাই ভুল হবে না। তো যাই হোক, এরপর আবার পরেরটা করি। হাত দিয়ে, হাত হস্ত, তাহলে হস্ত আমরা আগেই দেখলাম, হস্ত হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ, মানে ফল শব্দ। আর দিয়ে এটা বিভক্তি আছে, আর কটা হাত দিয়ে কিছু বলা নেই, তাহলে এক বচন ধরে নেব, যেখানে কিছু বলা থাকবে না সেখানে ধরে নেব এক বচন। তাহলে এটা হবে ফল শব্দের তৃতীয়া বিভক্তির এক বচন, দিয়ে আছে তৃতীয়াতে, এই যে দিয়ে আছে তৃতীয়াতে, তাহলে এটা হবে ফল শব্দের তৃতীয়া বিভক্তির এক বচন। যেমন ফল শব্দের তৃতীয়া বিভক্তির এক বচন হচ্ছে ফলেন, তার মতো করে হলো হস্তেন। ফুল দুটি, ফুল হচ্ছে কুসুম, পুষ্পও লিখতে পারো, বানান সহজভাবে, যেটা সহজ বানান সেটা লেখার চেষ্টা করবে, তাহলে ভুল হওয়ার চান্স কম থাকে। পুষ্প লিখলেও ভুল কিছু নয়, একই ব্যাপার। আমি কুসুম লিখেছি, পুষ্পর থেকে অনেক বানানটা একটু সহজ হবে। তো কুসুম হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ মানে ফল, ফল শব্দের মতো হবে তাহলে। আর দুটি বলেছি, তাহলে দ্বিবচন, আর এখানে বিভক্তি কিছু নেই, তাহলে বিভক্তি যদি কিছু না থাকে তাহলে ধরে নেব শূন্য বিভক্তি, মানে প্রথমা বিভক্তি, বাড়তি কথা কিছু যোগ নেই। দুটি দিয়ে বচন বোঝাচ্ছে, কিন্তু তার সঙ্গে বাড়তি আর কোনো বচন, বিভক্তি নয়, এটা বচন, মানে সংখ্যা বোঝাচ্ছে, দুটি দিয়ে কটা হয় সেটা বোঝাচ্ছে বচন, কিন্তু বিভক্তি বাড়তি কথা কিছু নেই, তাহলে এখানে শূন্য বিভক্তি ধরে নেব। তাহলে এটা হলো ফল শব্দের প্রথমা বিভক্তির দ্বিবচন, তাতে হচ্ছে ফলে, তার মতো করে হলো কুসুমে, বা যদি পুষ্প দিয়ে করো পুষ্পে। সেরকমই ছেলেরা, ছেলে হচ্ছে বালক, বালক হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, হচ্ছে নর শব্দের মতো, অকারান্ত পুংলিঙ্গ শব্দ মানেই নর। আর ছেলেরা, রা দিয়ে বচন বোঝাচ্ছে, তার মানে বিভক্তি কিছু নেই, তাহলে ছেলেরা মানে প্রথমা বিভক্তি ধরে নেব, কোনো বিভক্তি নেই মানে শূন্য বিভক্তি, মানে প্রথমা বিভক্তি। আর রা মানে বহু বচন, অনেক ছেলে বোঝাচ্ছে, তাহলে নর শব্দের প্রথমা বিভক্তির বহু বচন মানে নরাহ, তার মতো করে হলো বালকাহ। আর মানুষ, মানুষকে সংস্কৃতে বলে নর, নর শব্দরূপ আমরা এমনিতেই পাই, তাহলে যদি আমরা ভাঙি তাহলেও দেখতে পাবো নরটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তার মানে নর শব্দের মতো করেই। আর যেহেতু নর শব্দরূপ দেওয়াই আছে, তাহলে আরও ভাবতেই হচ্ছে না কোন শব্দরূপের মতো হবে,
তাহলে নর মানে নর শব্দরূপের মতো করে হলো। আর কিছুই এখানে যোগ নেই, বিভক্তি কিছু নেই, তাহলে প্রথমা বিভক্তি। আর বচনও কিছু দেওয়া নেই, তাহলে ধরে নেবো এক বচন। তাহলে নর শব্দের প্রথমা বিভক্তির এক বচন হচ্ছে নরহ, তাহলে মানুষ, এটা যদি অনুবাদ করি হবে নরহ। আশা করি একটু বুঝতে পেরেছ। এবার কিছু শব্দরূপ পড়ে রাখবে, যেমন অকারান্ত পুংলিঙ্গ শব্দ মানে নর, অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ মানে ফল, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ মানে লতা, হর্ষইকারান্ত পুংলিঙ্গ শব্দ মানে মুনি, হর্ষ উকারান্ত পুংলিঙ্গ শব্দ সাধু। তো বিশেষ করে এই তিনটে শব্দরূপ আমাদের খুব কাজে লাগে, নর, ফল, লতা। অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর, আকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ লতা, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা, অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ ফল। এই কিন্তু এগুলো কিন্তু খুব কাজে লাগে, এই তিনটে শব্দরূপ। তাহলে আরও একবার খুব ছোট্ট করে বলে দিচ্ছি, একটা শব্দকে সংস্কৃতে অনুবাদ করতে গেলে, বাংলা থেকে সংস্কৃতে, প্রথমে তার সংস্কৃত রূপটা লিখতে হবে। যেমন হাত হচ্ছে হস্ত, এবার তার কারান্ত লিঙ্গ বার করব। হাত হস্ত কথাটা হচ্ছে অকারান্ত, হস্ত ত আছে, তযুক্ত অ করে হয়, তাহলে অকারান্ত, শেষে কি আছে সেটাই হচ্ছে কারান্ত। আর কি লিঙ্গ দেখব, হস্ত হচ্ছে ক্লীবলিঙ্গ। এবার দেখব বিভক্তি আর বচন। হাত দুটি বলেছিলাম, তাহলে দুটো মানে দ্বিবচন। আর থেকে, থেকে হলো বিভক্তি, থেকেটা বাড়তি কথা, তাহলে থেকে হলো বিভক্তি। এবার যখনই আমরা কারান্ত আর লিঙ্গ পেয়ে যাব, তখনই কি শব্দরূপের মতো হবে সেটা বুঝতে পারছি। যেমন কারান্ত লিঙ্গ হচ্ছে ফল শব্দ, অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ হচ্ছে ফল শব্দ, তাহলে হস্ত শব্দটা ফল শব্দের মতো করে হবে। আর তাহলে ফল শব্দরূপের পেয়ে গেলাম। এবারে যে ছকটা দিয়েছি তার মধ্যে দেখতে পাচ্ছি যে থেকে কথাটা আছে পঞ্চমীতে, তাহলে ফল শব্দের পঞ্চমী বিভক্তি হলো এবং দ্বিবচন। তাহলে ফল শব্দের পঞ্চমী বিভক্তির দ্বিবচনে আছে ফলাভ্যাম, তার মতো করে হলো হস্তাভ্যাম। এইভাবে বাকিগুলো করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এইভাবে নিজেরাও ছোট ছোট শব্দ করে এভাবে অনুবাদ করে লিখে লিখেই প্রথমে করবে, তাহলে দেখবে সুবিধা হবে। যে প্রথমে শব্দটা লিখলে, তারপর তার কারান্ত বার করলে, তারপর লিঙ্গ বার করলে, তারপর বচন বার করলে, বিভক্তি বার করলে, এই কটা জিনিস বার করতে হবে, তাহলেই তোমরা পেয়ে গেলে। এবং তার সঙ্গে কী শব্দরূপ সেটা মনে রাখতে হবে, এবং শব্দরূপটা তো অবশ্যই মুখস্থ রাখতে হবে, তবেই না দেখে পারবে, খুব তাড়াতাড়ি মনে করতে হবে, তবেই সেটা লিখতে পারবে। তো এভাবে যেভাবে দেখিয়ে দিলাম নিজেরা বাড়িতে সহজেই, তাহলে যদি এটা অভ্যেস করো, ভালোভাবে মন দিয়ে একটু দেখো, তাহলে নিজেরাই পারবে। তো এইভাবে বাড়িতে তোমরা নিজেরাও ছোটো ছোটো শব্দ লিখে চেষ্টা করবে।